তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল, বৃহস্পতি শুক্র কিছু বাদ নেই, কিন্তু এখন ভুলে গেছে। যতটুকু মনে আছে পুরো বেদ কভারের নিচে গুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অত্যন্ত 3 দিন ফুটপাত বন্ধ, বদলায় বন্দুক বারুদ কিছুই জড়িয়ে নেবে না। এ কটা দিন নিশ্চিন্তে আরাম করো। তার আর হলো না কই ম্যান প্রপোজেস প্রপোজেস এমন চমৎকার বদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ। হেমন্তের শীত পর্দা ছেড়ে ফালা করে ফেলেন, সব ভেস্তে দিল মিলিটারি আওয়াজ তার ঘরে। আল্লাহুম্মা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে সে দরজার দিকে এগোয়। কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলেই 5 কালেমা সব সময় রেডি থাকে ঠোঁটের ওপর। দিন থেকে কখন মিলিটারি ধরে, তবুও একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেছে। 2টো ছিট কিনি, একটা খিল এবং কাঠের দাসা খুলে দরজা কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝপটায় সঙ্গে ঘরে ঢুকে পেছনের পিত্তন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়, পিত্তনকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু লোকটা চিনে গলায় গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া বলেই এই ডাঙ্গাচোরা গলায় খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যে কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভি জানে হোগা। কি ব্যাপার? বেশি কথা বলাবার সময় নেই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে, মানে মিসকিরিয়ান লোক ইলেকট্রিসিটি ট্রান্সফরমার তোর দিয়া উত্তর वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठा में ग्रेनेड फेंका, गेट तोड़ गया। হ্যাঁ, ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনে দেওয়ালে ঘেঁষা, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপরে কলেজ দালান, সমস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোঠা, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়ামে এক মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প আটক করা। সামনে দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় कैसे। প্রিন্সিপালের পিত্তন জানবে কি করে? ও आप ही को सकता, মানে সেই বা বলবে কি করে? পিত্তন কি তাকে মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি? তার মাথাটা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে ওঠে। ইসহাক মিয়া बैठिया চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা নেহি। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে নিয়ে ইসহাক বলে, আব্দুল ও সাত্তার মিথ্যা का घर जाने होगा। अभी आइए। एक कॉर्नेल साहेब पहुंच गया। सब प्रोफेसर को
এতলাদিয়া ফরন আইয়ে ফরান আইয়ে। তারপর কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কাজটা এবং কলেজটা এবং তাদের নাস্ত করে ইসহাক বেরিয়ে যায় রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসহাক নিজেই আমার মিলিটারির কর্নেল হিসেবে বললেও চলে, তবে ভোরবেলা কলেজের ভেতর কর্নেল খোদ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে। লেফটেন্যান্ট কর্নেলের আরও নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোন কালে দাদা না পরদাদার বায়ানার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। যেতেই হবে, অসময়ে বৃষ্টি ভেজে তোমরা হাঁপানির টনটা আবার। আর বইয়ের এসব সোহাগের কথা শুনলে কি তা চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর ওপর কলেজের কর্নেল এসেছে। কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফেরারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ছে, সময় নাই অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিদের গলাগলিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাটাও। এগুলো হলো পাকিস্তানি শরীরের কাটা। পাকিস্তানের সাফ শরীরটাকে নীরোগ করতে হলে এসব কাটা ও পারতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনছে। গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমে কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। যে দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষম নাই, তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লোক চোরাকে গুলি করার সময় শহীদের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করায় অনুরোধটা তার মানবে না। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের অথবা সব অর্ডিনারিদের জন্য এতটুকু করবে না? তারপর প্যান্টের ভিতর পা গলিয়ে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো। বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিকে থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয় এসব কথা এখন বলার দরকার কি? রেডিও টেলিভিশন হরদম বলছে সিচুয়েশনস নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশমনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, আওয়াজ আলটিমেট এইম remains the same, that you is to hand over power to the elected representatives of the people. সবাই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি সবাই তো স্বাভাবিক। এখন বউ
তার এসব বাজে কথা বলে কেন? আসমানকে নিয়ে আর আসমাকে নিয়ে আর পারা যায় না? এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো। বইয়ের আরেক দফা সোহাগ শোনা গেছে, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। আবার মিন্টু? বইয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয় বাড়ি থেকে। হা হা। আর মগবাজারে 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুলাই মাসে। জুলাই 23 তারিখে, জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না এখন ওখানে যদি কেউ কিছু আজ করে থাকে। ও চলে যাওয়ার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গলাগল মুখের মহিলা তার বউকে যে জিজ্ঞেস করছিল, ভাবি আপনার সব ভাইকে দেখেছি না? বাস এই শুনে সে বাড়ির বদলাবার জন্য লেগে গেল হন্য হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই দিয়ে 4বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তালার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখবো না, সে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা আরও ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকে দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা। পূর্ব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখ পড়ে বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ! এদিকে নাকি নৌকা করে তোলে আসে স্ট্যান্ড ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকার ভরা অস্ত্র। এখন ওপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মাঝখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে এসব পাকিস্তানি ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর, গ্রাম, বাজারহাট জ্বালিয়ে দিচ্ছে। কারো মাথা ব্যথা নেই। এসব কোনো ইন্টারনাল অ্যাফেয়ার না, না, না। এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতেই দেওয়া যাবে না। নিচের ফ্ল্যাট থেকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সারদার গাছের রাজাগার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, ট্যাপ রেকর্ডার, দামি সোফা সেট, খাট সব চালান পাঠায়। দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেনকোট চড়িয়ে দিতে বলল, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো। দেখো ফের মিন্টুদেরকে তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়। রেইনকোটের সঙ্গে কার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা বলেছে, আব্বু ছোট মামা হয়েছে 2.5 বছরের মেয়ে। সদ্য ঘুম ভাঙা গলায় ডাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়ল অস্ত্র হাতে? এর মানে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজা ছিটকানিও খোলা, খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতোই দেখাচ্ছে। আব্বু তো চলে মুক্তিবাহিনী, তাই না? মুক্তিবাহিনী। এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুনভাবে সে ভাবা কাঁচা খায় না, খামাখা ভয় পাচ্ছে।
বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নেই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিশি ধরে না। সার্ভিস ইজ অ্যাক্টিভিটিজের সঙ্গে তারা somehow আর আদার ইলভর তা সে তো বাপু এখন থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে, তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব দিয়ে একটু শব্দটি করেছে? কলেজের দেওয়ালে ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস টাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে নাই, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়ে কবে থেকে সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা ফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন ছেলে ফ্লটে গেছে, কই কে, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছা উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফরোজ আহমেদ খোসাখোস গলায় হিন্দু শাস্ত্র ও মিসক্রেন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যদ্বাণী শোনে। এই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোট ঢোকার পর থেকে তা পা শিরশির করছে, আর এক মুহূর্তেও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে এই সেই কখন। রাস্তায় একটা রিক্সা নেই, তার রিক্সা পারোয়া সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার আর কোনো অসুবিধে হবে না। রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, আর গায়ে লাগে না একটা ফোঁটা। টুপির বারান্দা বয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, ঠিক পাঞ্চে স্বাদ নয়। টুপির তেজ কি পানিও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি বা না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি পাড়া মিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের মতো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুতোর। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হনন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর মিন্টুরা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না। আবার তার বাসেরও তো নামগন্ধ নেই, বাসেরও নামগন্ধ নেই। তার বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে যে একেবারে এলাকা। তার রাস্তার পাশে কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছড়াটা দিছে কমপক্ষে 5টা খানসেমা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টি লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাসে যাত্রী কম। না, কন্ডাক্টররা সব সময় যেন খালি গাড়ি চলে চাচায়, সেরকম নয়। সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলে বাসের ভিজে মাটিতে। এই জন্য আর একটু খারাপ কথা, অত্যন্ত টিটকারি শোনার জন্য, কিন্তু তাকে কেউ কিছু বলে না। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি? এই যে তার রেইনকোটের পানিতে বাসে
সায় লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেরিয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার সেই সিট দেখছে, পছন্দ না হয় বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পিছনের দিকে থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়া করে রাখো 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 বলতে ঝুঁকি দিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সেই একটা সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালান ঠিক তাকেই দেখেই। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিন্তু দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তেই দুটোর মধ্যে সারদার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট বেছে নিয়ে সে ঝাপাস করে বসতেই খমে ফস করে আওয়াজ হয় এবং তাতেই ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। এদেরও ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো ব্যক্তি আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট করায়। তিনটের পরে স্টেপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে যায় ঝটপট করে। তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরে তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। যাক, মিন্টুর রেইনকোটটা তার কাজে হচ্ছে। চোর পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ, ছাতা হাতে। কেউ কেউ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথায় অত্যন্ত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ঝড় থেকে আত্মরক্ষা করতে করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছে। বাস থামলে সে দেখল একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রোখো রোখো, এবং একজন রোখো রোখো বলতে নেমে পড়ল ধরপড় করে। শেষের বোধহয় এমনি অর্ডিনারি চোর, চসকে চোর হওয়ার সম্ভাবনা বেশি। আর প্রথম তিনটি কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলেই মিলিটারির খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তানি জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘোরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আঁশ উঠছে, ঠান্ডা হওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায়। বাস হঠাৎ করে ব্রেক কষলো, তখন তাকে তাকাতে হয় বায়ে। চোখ পড়ে নির্মাণ মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে এসে হাওয়া ঢুকে পরে বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্রাক ডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে সেই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হওয়ায় থাকা রেইনকোটের তাপে কতটা গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকে বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেপ গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতারানিতে তাদেরও কারো ঘুম হয়নি সে রাতে। ছেলেমেয়েরা মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে।
ভোরবেলা মিলিটারি মানুষ মারার একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বদ্ধ জানালা পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার ওপারে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সেই নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আওয়াজ শুনতে ইচ্ছে করেছিল খুব। মুয়াজ্জিনের আওয়াজ দেওয়াটাই সম্পূর্ণ দেখবে বলে সেই জানালায় ধর করে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর উত্তম ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার ওপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্য পুনর্গঠনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে? এরা বোধ হয় সে কোনো সময়ে নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারে নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি গান তাক করিয়ে রেখেছে এই মানুষদের শরীরের ওপর। অন্য একটি দল ফির এই সব লোকের জামাকাপড়, শরীরের গোপন জায়গায় তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নেই। যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দমদম করে। বারান্দাওয়ালায় টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখে দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথা ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছোচালো হয়ে আসে এবং ছোচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখে ভোঁতা কিন্তু গরম চাউনিটিকে স্থির করে আলগোছা বেছিয়ে দেয় মিলিটারি খাড়া নাকে। তারপরে ছোচালো চোখে গোফের নিচে ও নাক, গোফ ও চোখের আশপাশেরও নিচের লালচে চামড়া, এতে কাজ হলো। মিলিটারি চোখ সরে যায় তার মুখ থেকে। তারপরে নেমে পড়ে তার রেইনকোটের ওপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটাকে গুনে গুনে দেখছে। ভেতরে তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি এত মেরে যাবার কি হলো? লোকটা কি ওগুলাতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুনিতে সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টেপ দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্থবির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জামানো পানি গড়িয়ে পড়তে গিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে সহযাত্রীর দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনে শরীর দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার এই ভঙ্গিটিকে ঠিক হাসে বলে শনাক্ত করতে পেরেছিল বলে তারা ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসনে মার্কা চেয়ারে বসে রয়েছে জদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারিক্কি মুখ দেখে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল, অথবা মেজর বা পান্ডাটি ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফরোজ আহমেদ, MCC PhD, APS হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, ইয়েস প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফরোজ MCPhD নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, হি লেকচারার ইন কেমিস্ট্রি। শিট।
সেটা পেপার প্রিন্সিপাল থামে তাকে এবং আব্দুল সত্তরকে মিথ্যাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেলের বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শেয়ারি কথা খুব বড় অপরাধ, এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজেদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এক মিলিটারি। তারপরে তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল একে বেঁকে, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুল সাত্তারকে মৃধাকে দেখতে পায়। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, এগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় ঠিকই, অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্ট জন্য 2টো করে এবং ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছিল। যে জবাব দেয় ঠিক, অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টি করে এবং ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়। এত কথা বলার দরকার নেই তার। এই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের যে সে চিনবে থেকে? তারা হলো পুলিশ, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সেই আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালা চাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকছিল কুলির বেশে, এটা তার চেয়ে আর ভালো জানে কে? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে টাঙ্গের একজন সক্রিয় সদস্য। আমার নাম বলেছে। নুরুল হুদাই হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়ে ছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতোর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালে তো চুদ কথাটা 2বার বলেছিল, এর মানে কি? স্টাফ রুমে সে কে একজন একদিন না 2 দিন ফিসফিস করছিল, বাংলা বর্ষ তো শালার জানে না। রাশিয়ায় ছিল জেনারেল ইউনটার, আমাদের জেনারেল মানসুর। ওই ছদ্মবেশী ছেলেটি কি এই কথাই বুঝিয়েছেন?
তার আর তার উপর তাদের এত অবস্থা উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। কিছুক্ষণ পর কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে। জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাঁধ হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝে থেকে তুলে। তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে তাদের আস্তানা কোথায়, সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ, এই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য ঘরে। তার বেটে খাটো শরীরে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা অ্যাঙ্কারের সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত করে, তবে বাড়িগুলোতে বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যেই সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় সেফ। উৎপাত বলে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর। রেইনকোটের এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো সে কে জানে, কিন্তু তার শরীরে এখনো লেগেই আছে বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সেই অবিরাম বলেই চলেছে, মিসক্রিয়েন্টের ঠিকানা তার জানা আছে। কি শুধু তার শালাই নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার অতীতের অভিযোগ ও তাদের সঙ্গে তার অর্থাৎ রাখার উত্তেজনায় নুরুল হুদায়ের ঝুলন্ত শরীর কতটা কেঁপে। সে চাবুকের বাড়ি দিয়ে তার আর মনোযোগ দেওয়া ঠিক হয়নি। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। পরে একটি লেখকের সর্বশেষ গ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের রাজ, জাল স্বপ্ন, স্বপ্নের জাল 1997 গ্রন্থে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের সময় শেষ পর্যন্ত ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারও একটি ঘটনা এই গল্পে বিশেষ, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকের তলব করে এবং তাদের মধ্যে কে নুরুল হুদা ও আব্দুল সাত্তারকে মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদায় জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিকৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ডের মধ্যে। ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চরিত্র গরিনা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে। তার পরের দিন সকালে ছিল বৃষ্টি। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পড়তে হয়, সেটি ছিল তার শালক। মুক্তিযোদ্ধার মিন্টু গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযুদ্ধে শালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদায় মধ্যে সঞ্চিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই বঞ্চনাময় প্রকাশ পেয়েছে এই গল্পে। কার জাবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিকৃত হয়েছে। নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ কি? মুক্তিযুদ্ধের সহযোগিতা ভাবে। তারপরে এই লাইন,
রেইনকোট রেইনকোট গল্পটি একটি প্রতীকী গল্প। আখতারুজ্জামান ইলিয়াস মুক্তিযুদ্ধের সময় ঢাকার অবস্থা নিয়ে এই গল্প রচনা করেছেন। এই গল্পে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার যুদ্ধাবস্থা, এদেশে মানুষের ওপর পাকিস্তানের সেনাবাহিনীর বর্বর নির্যাতন ও হত্যাযজ্ঞের দিকে প্রতিফলন। তাদের অত্যাচারে সারা দেশের মতো ঢাকা শহরের মানুষ আতঙ্কগ্রস্ত, জীবনযাত্রা ও মুক্তিযুদ্ধের তাৎপর্যতা দেখা যায়। এই গল্পের মূল এদেশির রাজাকারের সঙ্গে দিয়ে পাকিস্তানি হানাদার নৃশংস চিত্র অঙ্কিত হয়েছে দেশে। তারপরে হচ্ছে লেখক গল্পের কথক প্রভাষক নুরুল হুদাই বর্ণনার মাধ্যমে এখানে 1971 সালে যুদ্ধকালীন ভয়াবহ অবস্থা তুলে ধরেছে। রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। রেইনকোটটি নুরুল হুদার শালক মুক্তিযোদ্ধার মিন্টুর বর্ষার দিনে সেই রেইনকোট গায়ে দিয়ে অসাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চিত হয় উষ্ণতা, সাহস, দেশপ্রেম। গল্পটি মহা মুক্তিযুদ্ধের অবিশালী চেতনা ধারণ করেছে। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদা সাহসী হয়ে ওঠে কেন? সঞ্চিত উষ্ণতা ও দেশপ্রেম, সঞ্চিত উষ্ণতা ও দেশপ্রেম। তারপরে হচ্ছে চাবুকের বাড়ির দিকে নুরুল হুদায় আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? মৃত্যু নিশ্চিত জানায়। তারপর রেইনকোট গল্পে রেইনকোট কার? মিন্টুর। তারপরে হচ্ছে রেইনকোট গল্পে রেইনকোট হচ্ছে মিন্টুর। মিলিটারি চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? সেফ উৎপাত মনে হয়। রেইনকোট গল্পের প্রেক্ষাপটে রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন? নুরুল হুদার দেশপ্রেম। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। তারপরে হচ্ছে রেইনকোট গল্পে কোন বিষয়টি অর্ধেক ব্যঞ্জনমালায় হয়ে উঠেছে? রেইনকোট গল্পে কোন বিষয়টি অর্ধেক ব্যঞ্জনমালায় হয়ে উঠেছে? নুরুল হুদার দেশপ্রেম। নুরুল হুদার দেশপ্রেম। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক? কেমিস্ট্রি বিষয় শিক্ষক। রেইনকোট গল্পের কথক কে? রেইনকোট গল্পের কথক কে? আর নুরুল হুদা। তারপরে হচ্ছে মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্টার বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তিফৌজ। মিসক্রিয়েন্টরা সব ক্ষমতার মুক্তিফৌজ। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটতে হবে, এই নিবেদন করেছে এই ইসহাক প্রিন্সিপাল। তারপর রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? প্রতিহিংসার, দেশপ্রেমের, মুক্তিযুদ্ধের প্রতিহিংসা ও দেশপ্রেমের। রেইনকোট। তারপর রেইনকোট গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধার শালকের রেইনকোট গায়ে দিয়ে তার মধ্যে উষ্ণতা, সাহস, দেশপ্রেম। রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে মুক্তিযোদ্ধার স্বরূপ, সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা, পাক বাহিনীর বর্বরতা। তারপরে হচ্ছে দূরে কিংবা কখনো খুবই কাছে যাচ্ছে, শোনা যাচ্ছে ফুটপাতগুলির আওয়াজ, এসে ক্লাসে বুক কাঁপে, পারি না শুধাতে, কে কোথায় গেল মরে, দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবলে। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য হলো 25 মাসে রাতের আক্রমণ, মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া, গুলির আওয়াজ শুনতে পাওয়া, গুলির মানুষের 85 মাসে। তারপরে উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের যে প্রসঙ্গটি মিলে যায় মুক্তিযুদ্ধ চলাকালীন নির্যাতিত বাঙালি মুক্তিযুদ্ধের মানুষের আত্মত্যাগ। 1-2 কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ। পুলিশের লাঠি পিটায়। সেদিন থেকে সে হয়ে ওঠে ভাষা আন্দোলনে এক নিষ্ঠ কর্মী। উদ্দীপকে মাহমুদ রেইনকোট গল্পের কোন চরিত্রের তুলনীয়? নুরুল হুদা। তারপরে হচ্ছে নুরুল হুদা। তারপরে উদ্দীপকের রেইনকোট গল্পটি যে প্রেক্ষাপটে থেকে প্রতিনিধিত্ব করা হয়েছে রাজনৈতিক চেতনা। তারপরে
is no very good is no yes no very good টাইপ ইংরেজি শিখে বাঙালি রাম কানাই ইংরেজ নীলকারদের কাছে নিজের বিশ্বস্ত প্রমাণ করার জন্য নীল চাষের ওপর অমানবিক নির্যাতনের উপায় বলতে দেয়। নির্যাতনে অসহনীয় হয়ে উঠলে প্রতিরোধ ছাড়া অন্য উপায় থাকে না বাঙালি চাষিদের। ইয়েস নো ভেরি গুড টাইপ ইংরেজি শিখে বাঙালি রাম কানাই ইংরেজ নীলকরদের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য নীল চাষিদের উপর অমানবিক নির্যাতন উপায়ে বেতলে। তারপরে হচ্ছে উদ্দীপকে কানাই রাম কানাই রেনকোট গল্পে ইসহাক মিয়ার সাদৃশ্য ভায়া ইসহাক মিয়ার ভাষার ব্যবহারে বিদেশি প্রতীতে নির্যাতনের সহযোগিতায় নির্যাতন ইসহাক। তারপরে হচ্ছে উদ্দীপক ও রেইনকোট গল্পে যুগপৎ প্রকাশিত হয়েছে। বিদেশি ভাষার অগ্রাসর, বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন, দেয়ালে পিঠ থেকে দেওয়া মানুষের সম্মুখীন গমন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, তারপরে হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে দেওয়া মানুষের সম্মুখীন গমন। রেইনকোট গল্পে কে দরজা প্রবল করা নাড়ছিল ইসহাক মিয়া দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা তার সঙ্গে। এই বাঁকে দৈর্ঘ্যের তুলনা কিসের ইঙ্গিত বহন করেছে? উচ্চতার তুলনা। বর্ষাকালে কোন জুত কথাটি কে বলে? বর্ষাকালেই তো জুত কথাটি কে বলে? ক নাম্বার কুলি। বর্ষাকালেই তো জুত কথাটি বলে কুলি। কে দিন রাত উর্দু বলে? ইসহাক মিয়া। চিলে কোঠায় সোপাই এ কোন ধরনের রচনা? চিলে কোঠায় সোপাই উপন্যাস। চিলে কোঠার সেপাই এটা কোন ধরনের রচনা? চিলে কোঠার সেপাই হচ্ছে কোন ধরনের রচনা? উপন্যাস। তারপরে ফর অন অর্থ কি? ফর অন অর্থ হচ্ছে তাড়াতাড়ি, ফরন মানে তাড়াতাড়ি। মিন্টু তার রেইনকোট রেখে গিয়ে কি করেছে? ভালো করেছে। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালে নুরুল হুদা কতবার বাসা বদলায়? চারবার বাসা বদলায় নুরুল হুদা। চারবার রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে? কোন ভাবে? সাহস ও দেশপ্রেমের। রেইনকোট গল্পে সাহস ও দেশপ্রেমের ভাবটি প্রতিফলিত হয়েছে। কি দেখে নুরুল হুদা এক্সট্রা ভালো লাগে? লাল রঙের বাস ট্রান্সপারেন্ট আবরণ। রেইনকোট গল্পে মিসক্রিয়েন্টার বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধাদের। রেইনকোট গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রেইনকোট গল্পটি স্বপ্নের জাল। রেইনকোট গল্পে রেইনকোট কোন বহন করেছে? রেইনকোট বহন করেছে রেইনকোট মুক্তিযুদ্ধের চেতনা। তারপরে রেইনকোট গল্পে কোন বারের উল্লেখ নেই? রবিবারের। রেইনকোট গল্পে কোন বারের শনিবার আছে, মঙ্গলবার আছে, বৃহস্পতিবার আছে, রবিবারের উল্লেখ নেই। নুরুল হুদা ছেলের বয়স কত? নুরুল হুদা ছেলের বয়স কত? 5 বছর বয়স। তারপরে হচ্ছে রেইনকোট গল্প স্ট্যান্ড গান ওলা ছোকরার দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুক্তিযোদ্ধাদের বলা হয়েছে। কিন্তু ওর ওম তার শরীরে এখনো লেগে আছে। এই বাক্যে ওম প্রতীকটি অন্তরালে কোন বিষয়টি লুকিয়ে আছে? চেতনা। কলেজের দেওয়ালের কলেজের দেওয়ালের পার রয়েছে বাগান, টেনিস কল, পুকুর। বাগান ও টেনিস কল 1-2 হবে, 1-2। তারপরে হচ্ছে কলেজের পার রয়েছে। তারপরে হচ্ছে পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাটাও। প্রিন্সিপাল উক্তিটি করেছেন কেন? মিলিটারির চোখে নিজেকে ভালো করার জন্য, পাকিস্তানিদের তোষামদের জন্য, বাংলা ভাষাকে ধ্বংস করার জন্য। বাংলা ভাষার সাথে কোনো সম্পর্ক নাই। মিলিটারির চোখে নিজেকে ভালো করার জন্য, পাকিস্তানিদের তোষামদের জন্য। রেইনকোট গল্পে নুরুল হুদার কর্মকাণ্ড প্রকাশ পেয়েছে। গভীর দেশপ্রেম, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা, সকলের প্রতি
প্রতি সকলের প্রতি অনুগত না। তারপরে হচ্ছে দেশের এই সংকটময় মুহূর্তে আমি ঘরে বসে থাকতে পারি না, তাই ঢাকার আরও 20টা যুবকের সাথে আমিও পথে ধরছি ওপার বাংলায়। উদ্দীপকের নাটকটি রেইনকোট গল্পে কোন চরিত্রের সাথে মিন্টু উদ্দীপকে উক্ত চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে স্বদেশ প্রেম, অসীম সাহসিকতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, তিনটাই। তারপরে হচ্ছে যে যুদ্ধের সময় নিখিলেশকে হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। অমানবিক নির্যাতনের মুখে ভীরু নিখিলের নিজেকে অন্যরূপে আবিষ্কার করে। এক সময়ে চরম নির্যাতন আর তার কাছে কিছুই মনে হয় না। নিখিলের রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? আর নুরুল আমিন। তারপর শাসনের পীরকের পীর রোধতে ওরা কাজ করেছে পণ্য। শাসকের বিরুদ্ধে নিষ্ঠুর পীড়ন রোধিতে ওরা করেছে পণ। উদ্দীপকে ওরা রেইনকোট গল্পের কাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? বাসের যাত্রীরা রেইনকোট মিলিটারিদের মিসক্রিয়েন্টদের। তারপরে হচ্ছে উদ্দীপকের চেতনা কীভাবে নুরুল হুদার মধ্যে প্রতিফলন হয়েছে? কুলির জন্য গভীরভাবে ভাবায়, মুক্তিযুদ্ধের ঠিকানা না বলায়, হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মৃত্যুর বিষাদ গন্ধ দিয়েছে ছাড়িয়ে, আমি তো তাদেরই জন্য এমন সহজ মৃত্যু করি না কামনা। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পে কোন বিষয়টি সাদৃশ্য রয়েছে? পাক বাহিনীর বর্বরতা। তারপরে উদ্দীপকের অবাহে রেইনকোট গল্পে যে দিকটি ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের ভয়াবহ চিত্র, পাকিস্তানিদের নিষ্ঠুরতা, বাঙালির বিজয় গাথা বা খ নাম্বার হচ্ছে 1-2 হবে। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের মফিজ উদ্দিন ও তার বন্ধু মিলে খালের পানিতে চুবিয়ে পাকিস্তানি সৈন্যটাকে মারতে পারলো। সাঁতার না জানায় ওদের ছিল ভীষণ ভয়। উদ্দীপকে সাঁতার না জানা বিষয়টি রেইনকোট গল্পের কোন সময়ের কথা স্মরণ করিয়ে দেয়? বিশ্বযুদ্ধ। বুঝি নেই কীভাবে হচ্ছে। তারপরে হচ্ছে রেইনকোট গল্পে উদ্দীপকের বিষয়টি কিভাবে বর্ণিত হয়েছে? প্রতীকীয় ব্যঞ্জনমালায়। তারপরে হচ্ছে বর্ষাকালে তো যুদ্ধ কথাটি কে বলেছেন? কথাটি ছদ্মবেশী কুলি। তারপরে হচ্ছে রাশিয়ায় ছিল জেনারেল ইউন্টার, আমাদের জেনারেল মনসুর। ব্যাখ্যা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীত রুশ বাহিনীর পক্ষে যেমন অনুকূল হয়েছিল, তেমনি বর্ষা মৌসুমে মুক্তিযোদ্ধাদের জন্য অনুকূল ছিল। এই বিষয়টি বোঝাতে প্রসঙ্গটি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী পর্যাপ্ত শীতের কারণে রুশ বাহিনীর হাতে পদচ্যুত হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের প্রবল বর্ষায় তেমনই বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তানি বাহিনী। উক্তিটির মাধ্যমে এই বিষয়টির কথা বলা হয়েছে। কুলি ছদ্মবেশে কলেজে আলমারি দিতে এসে এক গেরিলা মুক্তিযোদ্ধা বলেছিল, বর্ষাকালই তো যুদ্ধ। নুরুল হুদার মনে হয় সে এই কথার মধ্য দিয়ে ছেলেটি যেন আলোচ্য কথাটি বলতে চেয়েছে নদীমাতৃক বাংলাদেশের ছেলেরা বর্ষার সঙ্গে পরিচিত থাকলেও পাকিস্তানি বাহিনীরা তা ছিল না। ফলে তারা মুক্তিযুদ্ধের হাতে পর্যুক্ত হয় বর্ষার কারণে। রাশিয়ান ছিল জেনারেল ইউডান, তাদের জেনারেল মনসুর, আর আমাদের জেনারেল মনসুর। তারপরে হচ্ছে কলি মন্দি দফাগাড়ের কটা বাজে?
কলিমন্দির দফাকারে কলিমন্দির দফাদারের বোর্ড অফিস, শীতলক্ষের তীরে বাজারে নদীর ওপারে বেশ কিছু বড় বড় কারখানা। এগুলো শাসনের সুবিধাতে একদল সেনা বাজার সংলগ্ন হাই স্কুলটি ছাউনি করে এগিয়ে নিয়েছে। কোনো রাত্রে গুলি বিনিময় হয়, কোথা থেকে কোন পথে কেমন গাড়ি মুক্তিপথ আসে, আক্রমণ করে এবং গতিক্রম করে, কোথায় যেন খানসামে ভেদ করে। উদ্দীপকে শেষাংশের বাস্তবে রেইনকোট গল্পের কোন বিষয়টি নির্দেশ করে ব্যাখ্যা করো। উদ্দীপকে শেষাংশে রেইনকোট গল্পের মুক্তিযুদ্ধের গেরিলা আক্রমণের বিষয়টি নির্দেশ করে। বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের অহংকার যে এই দেশের স্বাধীনতা করার জন্য আমাদের বীর সন্তান জীবন দিয়েছে। তাদের এই ত্যাগের কথা বাঙালি ভুলতে পারে না। তাদের ঋণ আমাদের কোনো দিনই শোধ করতে পারবে না। উদ্দীপকে নদী পার হয়ে মুক্তি বাহিনীর হঠাৎ আক্রমণ দিকটি প্রকাশ পেয়েছে। তারপরে হচ্ছে পাকিস্তানি সেনাদের কড়া নিরাপত্তার বেষ্টনী ভেদ করে তারা হুদাহুদ আক্রমণ করে। কেমন করে তারা এই কাজ পাকিস্তানি সেনারা তা বুঝতেই পারে না। রেইনকোট গল্পের মুক্তিযোদ্ধাদের নদী পার হয়ে আসা এবং পাকিস্তানের ক্যাম্পে অতর্কিত হামলা বর্ণনা পেয়েছে। তারা পাকিস্তানিদের ক্যাম্প পর্যবেক্ষণ করে এবং সুযোগ বুঝে শত্রুর নিরাপত্তা ভেদ করে ছদ্মবেশে হামলা করে। তাই বলা যায় যে উদ্দীপকের রেইনকোট গল্পে মুক্তিযোদ্ধাদের আক্রমণের বিষয়টি নির্দেশ করেছে। তারপরে হচ্ছে উদ্দীপকের রেইনকোট গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে। তোমার মতামতে আলোচনা করো। উদ্দীপকের রেইনকোট গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে। মন্তব্যটি যথাযথ। বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের হাজারো মায়ের বুক খালি হয়েছে, হাজারো বোন হারিয়েছে তাদের ভাই, সন্তান হারা মা, ভাই হারা বোন আজও পথ থেকে চেয়ে আছে যদি ফিরে পায় হারানো সেই মুখগুলো। উদ্দীপকের মিলিটারি ক্যাম্পে মুক্তি বাহিনীর অতর্কিত হামলার পাকিস্তানিদের চমকে যাওয়ার কথা বলেছে। তারা কোনোভাবেই বুঝে উঠতে পারে না কীভাবে মুক্তিযোদ্ধারা তাদের আক্রমণ করে চলে যায়। রেইনকোট গল্পে পাকিস্তানি মিলিটারির বর্বর নির্যাতনের দিকটি ফুটে উঠেছে। অসাধারণ মানুষের আতঙ্ক এবং তাদের নির্বিচারে হত্যা করার বিষয়টি উপস্থিত হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধের বীরত্বের কথা বর্ণিত হয়েছে গল্পে। পাকিস্তানি হানাদারদের আক্রোশ ছিল বেশি শিক্ষক ও তরুণদের প্রতি, সেই বিষয়টি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে শুধু পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর মুক্তিযোদ্ধাদের আক্রমণের দিকটি প্রতিফলিত হয়েছে। আর রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিদের নির্যাতন এবং গেরিলা মুক্তিযুদ্ধের আক্রমণ ঢাকা শহরের যুদ্ধের পরিস্থিতি ইত্যাদি প্রকাশ পেয়েছে। এই দিকে বিচারে তাই বলা যায় উদ্দীপকের রেইনকোট গল্পের আংশিক রেইনকোটের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে। তারপরে হচ্ছে সেই চোখ ভরা ভয় কেবল ভয়। রেইনকোট গল্পে কোন চোখের কথা বলা হয়েছে? সেই চোখ ভরা ভয় কেবল ভয়। সেখানে রেইনকোট গল্পে বাসের মধ্যে সন্দেহভাজন পকেটমারের চোখের কথা বলা হয়েছে। গল্পে বাসের মধ্যে সন্দেহজনক পকেটমারের চোখের কথা বলা হয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভাবা চাকা খায়। কেন ভাবা চাকা খায়? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে ভাবা চাকা খায় নুরুল হুদা। কারণ রেইনকোট পরে তাকে মুক্তিযোদ্ধা মিন্টুর মতো দেখাচ্ছিল। প্রিন্সিপাল সাহেব তলব করলে প্রফেসর নুরুল হুদা আজকে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তার স্ত্রী তাকে রেইনকোট পরে যেতে বলে। এই রেইনকোটটি তার ভাই মুক্তিযোদ্ধা নুরুল হুদা সেই রেইনকোটে পরে ড্রেসিং টেবিলের সামনে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের নতুন রূপে দেখে সে ভাবা চাকা খায়, কারণ তাকে মুক্তিযোদ্ধা মিন্টুর মতো দেখাচ্ছিল। উদ্দীপকের সাজ্জাদ রেইনকোট গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে তুলনীয়। তারপরে হচ্ছে তারপর মুক্তিযুদ্ধে চলাকালে একটি ছাত্রবাস থেকে মিলিটারিরা সাজ্জাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তার পিতা সন্ধান চাই ক্ষতবিক্ষত হয়েও সাজ্জাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, জীবনের চেয়ে দেশ আমাদের অনেক বড়। নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুকে ফুলে ওঠে। উদ্দীপকের সাজ্জাদ রেইনকোট গল্পে নুরুল হুদা চরিত্রের তুলনা আজ আমাদের স্বাধীন দেশের নাগরিক। এই দেশের স্বাধীনতা করেছে বাঙালি জাতি, চরম মূল্য দিতে হয়েছে। দীর্ঘ
নয় মাস ব্যাপী সংগ্রাম করে 30 লক্ষ শহীদের রক্তে বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। উদ্দীপকে সাজ্জাদকে একটি ছাত্রাবাস থেকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার চালায় তার মুক্তিযুদ্ধ পিতার সন্তান পাওয়ার জন্য, কিন্তু সে ক্ষত বিক্ষত হয়ে গেলেও নীরব থাকে নিজের বাবার জন্য। গর্বে বুক ফুলে ওঠে। রেইনকোট গল্পের কলেজের শিক্ষক নুরুল হুদাকে অমানবিক নির্যাতন করে মুক্তিযুদ্ধের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধার একজন ভাবতে শুরু করে এবং শত নির্যাতনের সত্ত্বেও সে একটাও কথাও শত্রুদের সেনার সামনে বলে না। নিজের মধ্যে সে এক ধরনের উষ্ণতা অনুভব করে। সেই দেশপ্রেমের আত্মত্যাগের ও উভয় চরিত্রের সাদৃশ্য একই লক্ষ্যে পরিচিত হচ্ছে। তারপরে হচ্ছে সাজ্জাদের চেতনা রেইনকোট গল্পের মূল ভাবকে কতখানি ধারণ করে বলে তুমি মনে করো? তোমার মতের প্রকৃতি সাজ্জাদের রেইনকোট গল্পের মূল ভাবকে সম্পূর্ণভাবে ধারণ করে। স্বাধীনতার অনেক অহংকার, আমরা স্বাধীনতা, দেশে গর্বিত নাগরিক। এই স্বাধীনতা বাঙালির এই রক্তে কেনা স্বাধীনতা অর্জনে দেশের মানুষকে অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। লক্ষ লক্ষ শহীদের বুকে রক্তে লিখতে হয়েছে বাংলাদেশের নাম। উদ্দীপকের সাজ্জাদ একজন সত্যিকারের দেশপ্রেমিক। তাকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে নির্মম নির্যাতন করে। তার মুক্তিযোদ্ধার পিতার কথা জানতে চায়। সাজ্জাদ তাদের অত্যাচারে ক্ষত বিক্ষত হলেও কোনো কিছুই প্রকাশ করে না। তার মনে পড়ে বাবার শেষ উপদেশ, জীবনের চেয়ে দেশ অনেক বড়। গর্বে তার বুক ফুলে ওঠে। সাজ্জাদের এই চেতনা রেইনকোট গল্পের মূল ভাবকে সম্পূর্ণরূপে ধারণ করে, কেননা গল্পের মূল ভাবই এই একই বিষয় প্রকাশ করে। রেইনকোট গল্পে দেখা যায় পাকিস্তানি সেনাদের অত্যাচার ভীতু নুরুল হুদা দমে যায়নি। পাকিস্তান মুক্তিযোদ্ধা শালকদের রেইনকোট গায়ে দিয়ে তার মধ্যে সঞ্চিত হয় উষ্ণতা, সাহস, দেশপ্রেম। তার কাছে মনে হয় জীবনের চেয়ে দেশ অনেক বড়। নিজেকে মুক্তিযোদ্ধার একজন মনে করে গর্বে তার বুক ফুলে ওঠে। সেনাদের নির্মমতা তার কাছে সেফ উৎপাত মনে হয়। দেশের প্রতি ভালোবাসা তাকে সাহসী করে তোলে। উদ্দীপকে সাজ্জাদের চেতনা তা এইভাবেই প্রকাশ পেয়েছে ইত্যাদি। ও আভি ক सकता, ও আপস হি ক সাকতা উক্তিটি প্রিন্সিপালের পিয়নের। ও আপ হি ক সাকতা উক্তিটি হচ্ছে প্রিন্সিপালের পিয়নের। তারপরে হচ্ছে টুপি তেজ কি পানিতেও লাগলো নাকি, বিশ্লেষণ করো। টুপি তেজ কি পানিতেও লাগলো নাকি উক্তিটি রেইনকোট গল্পে পড়ার পর নুরুল হুদার পরিবর্তনের মনের অবস্থাকে বোঝানো হয়েছে। মুক্তিযোদ্ধার শালক মিন্টুর রেইনকোট পরে নুরুল হুদা কলেজে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে থাকে। রাস্তায় তখন রিস্কা নেই, বৃষ্টি শুরু হয়েছে। রেইনকোটের ওপর অবিরাম বৃষ্টি পড়ছে। টুপির বারান্দা স্বাদ নয় তখন তার মনে হয় টুপির তেজ কি পানিতে লাগলো নাকি, তাকে কি মিলিটারি মতো দেখাচ্ছে। প্রশ্নোক্ত লাইনটি নুরুল হুদার আপন মনে এর অনুভূতি প্রকাশ পেয়েছে। তারপরে হচ্ছে কোথা থেকে কোন পথে কেমন করে মুক্তিপথ আসে আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কথায় হাওয়া হয়ে যায়। খানসানারা তারা রহস্য ভেদ করতে পারে না। কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়। হাট বাজারে লোকজন, মিল ফ্যাক্টরি শ্রমিক, দোকানদার, স্কুল মাস্টার, ছাত্র সকলের কাতারবন্দি করে বন্দুকের নল উঁচিয়ে জিজ্ঞাসাবাদ করছে, মুক্তি কিধার? হ্যাঁ বলো। এক উত্তর ওরা জানে না। তারপরে হচ্ছে এদিকে নাকি নৌকা করে চলে আসে এই স্টেপ গানওয়ালা ছোকরার দল। এই রেইনকোট গল্পের পঙ্গটি উদ্দীপকের কীভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করা। এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেপ গানওয়ালা ছোকরারা দল। রেইনকোট গল্পে এই পঙ্গটি মুক্তিযুদ্ধের গেরিনা আক্রমণের প্রসঙ্গে দিক থেকে
দিক থেকে রেইনকোটের দিক থেকে উদ্দীপকের বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বীর বাঙালি প্রতিরোধ গড়ে তোলে। তারা গেরিলা পদ্ধতিতে আক্রমণ করে খান সেনাদের বিধ্বস্ত করে তোলে। হঠাৎই তারা সেনা ক্যাম্পে হানা দিয়ে মুহূর্তে মিলিয়ে যায়। এভাবে তারা ক্রমান্বয়ে বিজয়ের দিকে এগিয়ে চলে। উদ্দীপকে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের কৌশল এবং সফলতার উজ্জ্বলের দিকটি প্রতিফলিত হয়েছে। কিভাবে কোন পথ থেকে মুক্তিপোষ আসে, আক্রমণ করে আবার কোথায় হওয়া যায়, এই আর কি। তারপরে হচ্ছে উদ্দীপক ও রেইনকোট গল্পে উভয় ক্ষেত্রে গেরিলা যুদ্ধের গবর কথা বর্ণিত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যথার্থ মন্তব্যটি যথার্থ। মুক্তিযুদ্ধে এটা আর কি ইতিহাস বালার পড়তে ইচ্ছা করতেছে না। রেইনকোট গল্পে পিয়নের নাম কি? পিয়নের নাম হচ্ছে ইসহাক। প্রিন্সিপালের পিয়নের নাম হচ্ছে ইসহাক। কাকডাউনের রাত বলতে কি বোঝা যাচ্ছে? কাকডাউনের রাত বলতে 1971 কাকডাউনের রাত বলতে 1971 সালে 25শে মার্চের রাতকে বোঝানো হয়েছে। 1971 সালে 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে নিরীহ মানুষের উপর নির্মম অত্যাচার নির্যাতন করে। তার ছাত্রাবাস বস্তিতে আগুন ধরিয়ে দেয়, যন্ত্রতন্ত্র গুলি করে মানুষকে হত্যা করে। তাদের অত্যাচার থেকে ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। তাদের এই চরম অমানবিক দেশের মানুষ আতঙ্কে শিহরে ওঠে। তাদের নির্মমতা হত্যাযোগ্য দেশের মানুষের। তারপরে হচ্ছে হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, বড় বড় লোকেদের ভিড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু এই বিজয়ে বীর মুক্তি সেনা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। হ্যাঁ, 1971 সালে 25শে মার্চ। তারপরে হচ্ছে উদ্দীপকে মুক্তিযুদ্ধে যেন রেইনকোট গল্পে মিন্টুকে মনে করিয়ে দেয়, বর্ণনা করো। উদ্দীপকে মুক্তি সেনা রেইনকোট গল্পে মিন্টুকে মনে করিয়ে দেয়, কারণ মিন্টু দেশপ্রেমে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার দামাল ছেলেরা পশ্চিম পাকিস্তানের শত্রু বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পাকিস্তানি হানাদার বাহিনী ও আধুনিক অস্ত্রে সজ্জিত থাকলেও মুক্তিযোদ্ধারা তাদের ভয় পায়নি। তারা প্রচণ্ড মনোবল এবং আত্মবিশ্বাস নিয়ে শত্রুর মোকাবেলা করেছে, এই আর কি। তারপরে হচ্ছে রেইনকোট গল্পের মূলভাব উদ্দীপকে প্রতিফলন হয়েছে। যথাযথ উক্তিটি রেইনকোট আচ্ছা ঠিক আছে, দেখি এটা পরিমুক্ত। রেইনকোট গল্পের মূল ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। বক্তব্যটি যথাযথ। 1971 সালে 25শে মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী এক দেশে গণহত্যা শুরু করে। দীর্ঘ 9 মাস তারা এই হত্যাকাণ্ড ও ধ্বংসকার্য চালায়। মুক্তিযোদ্ধাদের কাছে ঠাসা হয়ে পড়ে। অবশেষে 1971 সালে 16 ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে। রেইনকোট গল্পে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় দেশের সাধারণ মানুষের উপর পাকিস্তানি মিলিটারি নির্মম নির্যাতনের অত্যাচার ও হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকেও মুক্তিযুদ্ধে বীর সেনাদের কথা বলা হয়েছে। গল্পে কলেজ শিক্ষক নুরুল হুদা জবানিতে পাকিস্তানি সেনাদের নিষ্ঠুরতার দিকটি তুলে ধরা হয়েছে। নুরুল হুদা শালক মিন্টু গেরিলা মুক্তিযোদ্ধা। এ গল্পে থাকা শহরে গেরিলা মুক্তিযোদ্ধার মনোবল ও আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে। গেরিলা যোদ্ধারা শ্রমিক বেশে ঢাকা কলেজের সামনে আক্রমণ করে সেখানকার বিদ্যুতের ট্রান্সফরমার ধ্বংস করে দিয়েছে। এতে পাকিস্তানি এক সেনা কর্মকর্তা সন্ত্র। মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার্কা চেয়ারে। প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার্কা চেয়ারে। নুরুল হুদার কাছে কোন বিষয়টি সেভ উত্তম বলে মনে হয়েছিল, ব্যাখ্যা করো। নুরুল হুদার কাছে পাকিস্তানি মিলিটারি চাবুকের বাড়ি বা আঘাতের দিকটি সেভ উৎপাত বলে মনে হয়েছে। কলেজ শিক্ষক নুরুল হুদা অন্যান্য শিক্ষকের জিজ্ঞাসাবাদ করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীদের এক কর্মকর্তা কলেজে তলব করে। সেখানে যাওয়ার পর নুরুল হুদার কাছে মুক্তিযোদ্ধাদের জন্য তথ্য জানতে চাওয়া হয়। তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের আতাত রয়েছে।
কিরে কলেজের শিক্ষক নুরুল হুদা অন্যান্য শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর এক কর্মকর্তা কলেজে তলব করে। উম, সেখানে যাওয়ার পর নুরুল হুদার কাছে মুক্তিযুদ্ধের তথ্য জানতে চাওয়া হয়। তার সঙ্গে মুক্তিযুদ্ধের অর্থাৎ রয়েছে এক কথা সে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে একটি ঘরে নিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ছাদে লাগানো অঙ্করের এর সঙ্গে তার শরীরে পাকিস্তানি সেনারা অবিরাম পারতে থাকে চাবুকের বাড়ি। সে উত্তম বলে মনে হয়, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। খবর শুনে অনুভূতি এবং তারপরে উদ্দীপকের চোখ বাঁধা, হাত বাঁধা, অবাধা মানুষ বলতে রেইনকোট গল্পের কাজের কথা বলা হয়েছে। বাসের প্যাসেঞ্জাররা, আচ্ছা এটা বলে শেষ, আচ্ছা ঠিক আছে। ঝা করে এক ট্রাক যাতে, ঠিক আছে। তারপরে হচ্ছে রেইনকোট গল্পে কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি 1995 সালে রেইনকোট গল্পটি 1995 সালে তৈরি প্রকাশিত হয়। যেন বৃষ্টিতে পড়ছে মিন্টুর রেইনকোটের উপর বাক্যটিতে বুঝিয়ে লেখা। উদ্দীপকে বিদেশি সেনা রেইনকোট গল্পে কাদের রেইনকোট যেন বৃষ্টির পড়ছে রেইনকোটের ওপর কথাটি নুরুল হুদা পাকিস্তানি সেনাদের নির্যাতনের সময় নিজের অনুভূতিহীনতার কথা বোঝাতে চেয়েছে। কলেজের শিক্ষক নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানি সেনাবাহিনী কলেজে ক্যাম্পাসে ডেকে নিয়ে যায়। প্রচণ্ড বৃষ্টি থেকে রক্ষা পেলে নুরুল হুদা চালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট পরে সেখানে যাওয়ার পর তার কাছে মুক্তিযুদ্ধের তথ্য জানতে চায়। তার সাথে মুক্তিযুদ্ধের আঘাত রয়েছে এই কথা তিনি অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে একটি ঘরে নিয়ে যায়, ঝুলিয়ে টাঙানো হয় এবং চাপাত করে লাগানো হয়। এই তো আর কি। নুরুল হুদার স্ত্রীর নাম কি? আসমা আসমা বেগম বা আসমা। তারপরে বদলায় বন্দুক বারুদ কি একটু জেরিয়ে নেবে না? বদলায় বন্দুক বারুদ কি একটু জেরিয়ে নেবে না? কোন প্রসঙ্গে এখানে বলা আছে অতিরিক্ত বৃষ্টি হয়, যুদ্ধ থেকে থেমে যা থাকতে পারে এই ভাবনা থেকে নুরুল হুদা প্রসঙ্গ বলেছে। চারদিকে যুদ্ধের ডমাডোল, নানান দিকে থেকে ভেসে আসে গোলাগুলির শব্দ, কিন্তু হঠাৎ করেই শুরু হয় টানা বর্ষণ। মঙ্গলবার বৃষ্টি শুরু হয়। নুরুল হুদা মনে করেন এই বৃষ্টি অন্তত 3 দিন ছাড়বে না, ফলে পাকিস্তানি সেনাবাহিনী রাস্তায় রাস্তায় বের হবে না, যার কারণে অত্যন্ত 3 যুদ্ধ বন্ধ থাকবে। নুরুল হুদা বলেন বদলায় বন্দুক কি একটু নিবে না? রেইনকোট গল্পের কথক কে? নুরুল হুদা। তারপর বর্ষাকালেই তো যুদ্ধ। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি দিয়ে আসা এক কুলি বর্ষাকালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হবে বোঝাতে এই গতিটি বাড়ে। পাকিস্তানি বাহিনীর মধ্যে খুব সহজে স্বাভাবিক নয়। পাকিস্তানি বাহিনীর মধ্যে খুব একটা স্বাভাবিক নয়। সাঁতারও দুর্বল নদীমাতৃক বাংলাদেশের মানুষ এই ব্যাপারে বেশ পণ্ডিত। বর্ষাকালে চারদিকে পানি থই থই করে, সেখানে পাকিস্তানি মিলিটারি মুক্তিযুদ্ধে সহজে কোণঠাসা করতে পারে না বলে গোলটি। তারপরে হচ্ছে নুরুল হুদা স্ত্রীর নাম কি? আসমা বেগম। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল কেন তোয়াজ করেন? উর্দুর প্রিন্সিপাল আকবর সাজিদ জাতিতে পাকিস্তান এবং উর্দুভাষী, তাই জীবন রক্ষার্থে তার সঙ্গে সাক্ষাৎ করতে প্রিন্সিপাল তাকে তোয়াজ করেন। মুক্তিযুদ্ধে চলাকালীন বাঙালি হর্ষ ছিল অপরাধ, তাই কোনো কারণ ছাড়াই বাঙালি হত্যার শিকার হচ্ছিল। উর্দুর প্রফেসর আকবর সাজিদ ছিল উর্দুভাষী এবং জাতির পাকিস্তান, তাই প্রিন্সিপাল তার সঙ্গে খাতির জমায়। তারপরে হচ্ছে আখরুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করে? গাইবান্ধা জেলায় গাইবান্ধার গটিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করে।
গটিয়া গ্রামে গাইবান্ধা। তারপরে হচ্ছে পাকিস্তানে যদি বাঁচতে হয় তো সব স্কুল কলেজ বন্ধ করতে হবে। হচ্ছে বাঙালি দীপ্ত চেতনা প্রতীক শহীদ মিনার নিশ্চিত করার জন্য, বাঙালি চেতনা ধ্বংস করার জন্য প্রিন্সিপাল মিলিটারিদের বড় কর্তাদের পরামর্শ নিতে বলেছে। 1971 সালে নিঃস্বার্থ স্বদেশ প্রেমে বিশ্বাসঘাতকতা করছে অনেকে দেশের রেঙ্গুন গল্পে প্রিন্সিপাল তাদের একজন। 1972 সালে ভাষা আন্দোলন চেতনা ধ্বংস। তারপরে হচ্ছে সে সর্দার গজের রাজাকার। কে সর্দার গজের রাজাকার? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর। ওয়েল্ডিং 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 কে হচ্ছে কে সর্দার সর্দার গজের রাজাকার? ওয়েল্ডিং শপের মালিকের শ্বশুর। ওয়েল্ডিং শপের মালিকের শ্বশুর। ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর। তারপরে এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে নৌকা ভরা অস্ত্র। এই বাকি নুরুল সেখানে বাস সেই স্থানের কথা বলা হয়েছে। কলেজ শিক্ষক নুরুল হুদা শ্যামল বন্ধুযুদ্ধ ছিলেন, সেই কারণে তার বোন ভাই নিয়ে যেতে চিন্তা আসতে নেই। কেউ এসে মিন্টুর কথা জিজ্ঞাসা করতে পারে। নুরুল হুদা কয় সন্তানের জনক? 2 সন্তানের। তারপরে হচ্ছে পাকিস্তানের পাক সাপ শরীরটাকে নিরোগ করতে হলে এসব কাটা করতে হবে বলতে কি বোঝানো যায়? শহীদ মিনারের সঙ্গে বিশ্বাসঘাতকতা রাজাকার আফাজ আহমেদ পাকিস্তানি ধারণা এটা করেছে। তারপরে হচ্ছে এটা উদ্দীপকে পাকিস্তানি হানাদার নির্যাতন উদ্দীপকে রেনকোটটি কার ছিল? মিন্টুর। তারপর কাকডাউন রাউত বলতে কি বোঝানো হয়েছে? 1971 সালে 25শে মার্চ, ঠিক আছে। তারপরে হচ্ছে 1971 সালে নুরুল হুদা কতবার বাড়ি পরিবর্তন করে? 4 বার। প্রিন্সিপাল স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটাতে চেয়েছিলেন কেন? বাঙালি চেতনা ধ্বংস করার জন্য। প্রিন্সিপাল স্কুল কলেজ থেকে রেনকুট গল্পে পেয়ারের নাম কি ছিল? ইসহাক। তারপর ডাউনলোড রাত হচ্ছে 1972 সালে 25শে মার্চ। রেইনকোট গল্পের কথকে নুরুল হুদা। তারপর রাশিয়া ছিল জেনারেল ইউড্রাম, আমাদের জেনারেল মনসুর। ব্যাখ্যা এটা আছে এইরকমই। উর্দু কোন প্রফেসর প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে? উর্দু প্রফেসর আকবর সাজ্জাদকে প্রিন্সিপাল। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে। আব্বু ছোট মামা হয়েছে ব্যাখ্যা করো। ছোটদের জন্য রেইনকোট গায়ে দিলে ছোট মামার মতো মনে হয় আর কি। গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1995 সালে। রাশিয়া দিয়েছিল জেনারেল উল্ডামান, আমাদের জেনারেল মনসুর বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে রেইনকোট গল্পের কথার নাম কি? নুরুল। এগুলো পাকিস্তানি শরীরের কাটা। এখানে শহীদ মিনারের কথা বলা হয়েছে, শেষ। রেইনকোট গল্পের কথকের নাম কি? রেইনকোট নুরুল কাকডাউন রাতের নাম কি? এটা তো বললাম। তারপরে হচ্ছে পাকিস্তানি বাঁচাতে প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাকে কি পরামর্শ দেন? শহীদ মিনার স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর পরামর্শ দিয়েছিলেন। নুরুল হুদা 4 বার বাড়ি বদলানোর কারণ কি? সলক মিন্টু মুক্তিযোদ্ধার জোগান কথা যেন কেউ আজ করতে না পারায় তাদের শহরে মিলিটারি নামার পর থেকে নুরুল হুদা বাড়ি 4 বার পাল্টিয়েছে। আচ্ছা, ঠিক আছে। বর্ষাকালে তো যুদ্ধ তালিকার ছদ্মবেশী একজন গরিষ্ঠ মুক্তিযোদ্ধা বলেছেন পুলিশ। তারপর নুরুল হুদার কাছে কোন বিষয়টি সেফ তো মনে হয়? এটা তো বললামই। তারপরে হচ্ছে উর্দু কোন প্রফেসর প্রিন্সিপাল আজকাল তো আজ করে? যে আকবর উর্দুর প্রফেসর আকবর সাজিদকে। তারপর হচ্ছে রাশিয়ান ছিল বর্ষাকালে তো যুদ্ধে বড় রেইনকোট গল্পটি কার লেখা? মিলিটারি পাল্টা কথায় বসেছিল।
শব্দের অর্থ কি? মিসক্রিয়ান্ট শব্দের অর্থ দুষ্কৃতকারী। গল্প কথা নুরুলতা। আমার ভালো লাগছে। গুড বাই।